নতুন মৌসুমটা কি দুর্ধর্ষ শুরু হলো মুস্তাফিজুর রহমানের। দুটো ম্যাচ খেলেছেন, দুটোতেই দুর্বোধ্য মুস্তাফিজকে পেয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা, যার জবাব তাদের সামনে আসলে ছিল না। মুস্তাফিজের দল লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচে যে অনায়াস জয়, তাতে অনবদ্য মুস্তাফিজের অপূর্ব বোলিংয়ের অবদানটা অনস্বীকার্য। আর দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস একটা লড়াই হলো, সেটাতেও তো মুস্তাফিজের দল লাহোর কালান্দার জিততেই পারত। আর সেটা যদি হতো তাহলে এই মুস্তাফিজের বোলিং হিরোইক্সটা আরো অনেক বেশি করে আলোচনার মধ্যে আসতো। মাত্র 128 রান ডিফেন্ড করেও জয়ের মতো অবস্থায় তারা চলে গিয়েছিল, সেটা যে জিততে পারেনি তাতে আসলে ওই বল টেম্পারিংটাই সর্বনাশ করে দিয়েছে। তা নইলে তো মুস্তাফিজের দল জেতার পথেই ছিল, অবিশ্বাস্য একটা জয়ের পথে ছিল। প্রশ্ন হচ্ছে, পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে বোলিংয়ে মাঠ মাতাচ্ছেন যে মুস্তাফিজুর রহমান, তাকে কি আইপিএল কলকাতা নাইট রাইডার্স মিস করছে? পিএসএল থেকে আইপিএল এ সুইচ করেছেন তো অনেক ক্রিকেটার, মুস্তাফিজের ক্ষেত্রে সেটা কি আসলে হতে পারত? সবকিছু মিলিয়ে আলোচনাটা করছি। দেখুন, মুস্তাফিজ এই মৌসুমে লাহোর কালান্দার্সে খেলছেন। আমরা প্রেক্ষাপটটা জানি যে আইপিএল এবং পিএসএল দুইটাই একই সময়ে হয়। আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল 9,20,00,000 ভারতীয় রুপিতে, বাংলাদেশের মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা। তারপরে রাজনৈতিক বিবেচনায় মুস্তাফিজকে কেকেআর বাদ দিয়ে দেয়। সেই উত্তেজনা গোলমালটা এতদূর গড়িয়েছে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ পর্যন্ত খেলেনি। এর ঠিক পরপরই পিএসএল এর দল লাহোর কালান্দার্স মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করায়। আইপিএল এর সাথে তো আর আর্থিক ওই জায়গাটাতে তারা পারবে না, পারার কথাও না। পাকিস্তানি রুপি কত 6,44,00,000 রুপিতে মনে হয় তারা মুস্তাফিজকে দলে নিল, যেটা বাংলাদেশের মুদ্রায় 2,80,00,000 টাকার মতো। সেই মুস্তাফিজ আইপিএল এর প্রথম ম্যাচটাতে 4 ওভার বোলিং করলেন, 19 রান দিয়ে 1 উইকেট নিলেন, দল সহজেই ম্যাচটা জিতল। দ্বিতীয় ম্যাচেও 4 ওভার বোলিং করলেন, 20 রান দিয়ে 1 উইকেট নিলেন, দল একেবারে লাস্ট ওভারে গিয়ে হেরে গেল। এই যে দুইটা ম্যাচে মুস্তাফিজ 8 ওভার বোলিং করলেন, রান দিয়েছেন 19 যোগ 20 মাত্র 39, দুটো উইকেট নিয়েছেন, অর্থাৎ ওভার প্রতি তিনি 5 রানের কম করে দিয়েছেন। টি-20 ক্রিকেটটা এখন যেই জায়গায় চলে গেছে, তাতে এইটা আসলে দুর্দান্ত বললেও কম বলা হয়। স্পেশালি আপনি যখন দ্বিতীয় ম্যাচটা মাথায় রাখবেন, ঠিক আছে প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স 199 রান করেছে, সেইটা ডিফেন্ড করাটা তুলনামূলক সহজ ছিল, বা সেই বোলিংটার আমি ক্রেডিট খাটো করছি না, কিন্তু ওইটা আন্ডারস্ট্যান্ডেবল। দ্বিতীয় ম্যাচটাতে যেইখানে মাত্র 128 রান করেছিল লাহোর কালান্দার্স, সেইটা তো ডিফেন্ড করে দলকে প্রায় মুস্তাফিজ জিতিয়ে দিয়েছিলেন। শুধু মুস্তাফিজ না, অন্যান্য বোলারদেরও এখানে অবদান রয়েছে। শাহিন আফ্রিদি এই দলটার ক্যাপ্টেন, তিনি 4 ওভার বোলিং করে 18 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন। কিন্তু মুস্তাফিজের গুরুত্বটা দেখেন, ধরেন বোলিং পাওয়ার প্লেতে 2টো উইকেট চলে গেছে, মুস্তাফিজ 8 নম্বর ওভারে প্রথম বোলিংয়ে আসলেন এবং সেই ওভারে বোলিংয়ে এসে তিনি সাদবেগের উইকেটটা তুলে নিলেন এবং একটা মাত্র রান তিনি দিলেন। বোলিং এন্ড চেঞ্জ করে 11 নম্বর ওভারে তাকে দিয়ে পরের একটা ওভার কভার করানো হলো, ওই ওভারটা থেকে তিনি 5 রান দিলেন। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ, একদম শেষে তাকে শেষ 4 ওভারে 2টো ওভার তার জন্য জমিয়ে রাখা হয়েছিল, যেটা প্রথম ম্যাচে আমরা দেখেছি। এইটা আসলে হবে মুস্তাফিজ ডেথের ওইরকমই স্পেশালিস্ট। এবং তখন 93 রান 5 উইকেটে প্রতিপক্ষ ওই করাচি কিংসের, তাদের শেষ 4 ওভারে অর্থাৎ 24 বলে 36 রান প্রয়োজন। মুস্তাফিজ ওই সময় বোলিংয়ে এসে মাত্র 5 রান দিলেন। 4 ওভারে যেটা 36 রান প্রয়োজন ছিল, সেটা 3 ওভারে হয়ে গেল 31 রান। পরের ওভারটা করলেন হারিস রৌফ, তিনি দিলেন এইখানটাতে 8 রান, 2 ওভারে দরকার 23 রান। মুস্তাফিজ ওই সময় বোলিংয়ে এসে 12 বলে 23 রান প্রয়োজন, প্রথম বলটাই তিনি 4 খেলেন। ইনফ্যাক্ট এইবারের পিএসএল এ তার বলে প্রথম বাউন্ডারি হলো। 2 ম্যাচে 24 দুগুণে 48টা বল করে ওই একটা মাত্র বাউন্ডারি মুস্তাফিজকে মারতে পেরেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তারপরেও প্রথম বলে বাউন্ডারি খাওয়া সত্ত্বেও শেষ 5টা বলে 1 রান, 5টা সিঙ্গেলসের বেশি তারা নিতে পারেনি। ফলে লাস্ট ওভারে হারিস রৌফকে ডিফেন্ড করার জন্য 14 রান দিয়েছিলেন, মানে জয়ের জন্য তখন 14 রান তাদের প্রয়োজন, 13 রান ডিফেন্ড করার জন্য মুস্তাফিজ রেখে গিয়েছিলেন।
কিন্তু সর্বনাশটা তো সেইখানটাতেই ঘটে গেল। ওই মুস্তাফিজের ওভার শেষে বল পরীক্ষা নিরীক্ষা করে আম্পায়াররা দেখলেন যে বলের আকৃতি পরিবর্তন হয়েছে। ফকর জামান, এটা এখনো অফিসিয়ালি তারা কিছু জানেনি, কিন্তু ওই যে নখ দিয়ে বলের সিম খুঁটছিলেন এবং সেইখানটাতে বলের আকৃতি অস্বাভাবিক পরিবর্তন ইচ্ছাকৃতভাবে করার কারণে তাদেরকে 5 রান পেনাল্টি করা হয়, জরিমানা করা হয়। ফলে লাস্ট ওভারে যেইখানে করাচি কিংসের 14 রান প্রয়োজন ছিল, মুস্তাফিজের ওরকম দুর্দান্ত 2টা ওভারের পরে সেইখানটাতে হয়ে গেল লাস্ট ওভারে তাদের 9 রান প্রয়োজন, 5 রান যেহেতু পেনাল্টি হয়ে গিয়েছে। হারিস রুফার সেটা ডিফেন্ড করতে পারেননি। প্রথম বলটাতে সিকান্দার রাজা অসাধারণ একটা ক্যাচ বাউন্ডারি লাইনে ধরেছেন, সেটা ছক্কা হতেই পারত, কিন্তু এরপরে গিয়ে হারিস রুফ একটা ওয়াইড করলেন, 4 খেলেন, ছক্কা খেলেন আব্বাস আফ্রিদির কাছে, ম্যাচটা হেরে গেল লাহোর কালান্দার্স। মুস্তাফিজের হিরোইক্স তাতে আসলে কমছেন না, কি অসাধারণ বোলিং তিনি করেছেন। এবং সেইখানটাতে আলোচনার জায়গাটা আসছে যে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স তাকে মিস করছে কিনা, আইপিএল এ তিনি আসলে সুইচ করতে পারতেন কিনা, আরো অনেকে যেমন সুইচ করেছে। একই দিন আইপিএল এর খেলা যে ছিল সেইখানটাতে কলকাতা নাইট রাইডার্স মাঠে নেমেছিল এবং 220 রান তারা ডিফেন্ড করতে পারেনি। মুম্বাই ইন্ডিয়ান্স তাদেরকে হারিয়ে দিয়েছে, মোটামুটি অনায়াসে হারিয়ে দিয়েছে। মুস্তাফিজের বদলি হিসাবে কলকাতা যাকে নিয়েছে সেই ব্লেসিং মুজরাবানি 3 ওভারে 34 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি পাননি। ফলে স্বাভাবিকভাবে এই আলোচনা জায়গাটা আসে। আমার কাছে প্রথমত মনে হয় এখানে মুজারাবানির ভাই ব্লেম করার কিছু নাই। মুজারাবানির বোলিং কোয়ালিটি তো ডেফিনেটলি মুস্তাফিজের মানের নয়, তাহলে তো ভাই মুজারাবানিকে আগেই আইপিএল এর দল নিয়ে নিত বা কারাগারি তাদেরকে নিয়ে পড়তো, সেটা তো আর হয়নি। ফলে জিম্বাবুয়ের এই বোলারকে আমি বলির পাঠা বানাচ্ছে না বা তাকে আসলে ভিলেন বানাচ্ছে না, তবে কোয়ালিটিতে বিস্তর তফাৎ রয়েছে। মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সে যদি থাকতেন, যদি খেলতেন, এই ম্যাচটার কথাও যদি আমি বিবেচনা রাখি, তাহলে কলকাতা হয়তো বা ভাবতে পারে যে না, আমরা ম্যাচটা জিতলেও জিততে পারতাম। আর সিজন লং হিসাব করলে অবশ্যই মুজারাবানির চেয়ে মুস্তাফিজ অনেক অনেক বেটার বোলার এবং কলকাতা নাইট রাইডার্স সেক্ষেত্রে অনেক ভালো সার্ভিস তার কাছ থেকে পেত, যেইটা এখন পিএসএল এর দল লাহোর কালান্দার্স পাচ্ছে। পিএসএল থেকে আইপিএল এ কিন্তু অনেক ক্রিকেটার সুইচ করেছেন, যারা আইপিএল এ শুরুতে দল পাননি, পরে নানান কারণে। এই ব্লেসিং মুজারাবানি তিনিই তো পিএসএল থেকে ওই কন্ট্রাক্ট টার্মিনেট করে চলে গেলেন আইপিএল এ যখন তিনি ডাক পেলেন। এটা অস্ট্রেলিয়ার বোলার স্পেন্সার জনসনের ক্ষেত্রে হয়েছে, তিনিও একই কাজ করেছেন। এটা দাসুন সানাকার ক্ষেত্রে হয়েছে, এটা বেশ কয়েকজনের ক্ষেত্রেই আসলে হয়েছে। ফলে মুস্তাফিজের ক্ষেত্রেও কি ওরকম হতে পারতো কিনা ভাই, সেটা যদি হতে হতো তাহলে এইখানটাতে একটা ক্রিকেট কূটনীতির ব্যাপার ছিল। বাংলাদেশ যেই জায়গাটাতে ভীষণ রকম কাঁচা, আমাদের ক্রিকেট কূটনীতির অবস্থা যে কোথায় সেটা তো আমরা টি20 ওয়ার্ল্ড কাপ না খেলার মাধ্যমেই প্রমাণ করে দিয়েছি, নতুন করে আর প্রমাণ করার কিছু নাই। যা আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ড ক্রিকেট কূটনীতিতে কতটা অদক্ষ, যতই সেই সরকারের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দায় চাপাক, অবশ্যই তাদের দ্বার রয়েছে, দায়ের জায়গাটা তো আছেই, কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডও ভীষণ রকম এই কূটনীতির জায়গাটাতে ব্যর্থ। মুস্তাফিজের যে ইস্যুটা হয়েছে, তারপরে তাকে পিএসএল থেকে সুইচ করে আইপিএল এ নিতে হলে এই ক্রিকেট কূটনীতির একটা জায়গা থাকা প্রয়োজন ছিল। সেই জায়গাটাতে আমাদের ক্রিকেট বোর্ড কোনো রকম কোনো ওয়াকিবহল ছিলেন বা সজাগ ছিলেন বা মানে সচেতনভাবে এটা কিছু করার চেষ্টা করেছেন, আমার করেন তো নাই, এবং এটা আসলে আমি এই বোর্ডের কাছে এক্সপেক্টও করিনি। তাদের এত কিছু ভাবার সময়ই নাই। তাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমাদের বুলবুল ভাই 1.5 মাস হচ্ছে কি অস্ট্রেলিয়ায় ছুটি কাটিয়ে আসেন, তার এই মুস্তাফিজকে সুইচ করার বিষয়ে তার ভাবনার জায়গাটা থাকবে কিভাবে? এখন আপনি বলতে পারেন না, পিএসএল থেকে আমরা কেন আইপিএল এরকম ঘটনা সুইচ কেন করবো? ভাই, আইপিএল হচ্ছে কি সবচেয়ে বড়